সিরিয়া যেন এক সীমাহীন যুদ্ধের পরীক্ষাগার। একটার পর একটা সংঘর্ষ, অভ্যন্তরীণ বিভাজন আর তার উপর চাপিয়ে দেওয়া বহিরাগত শক্তির প্রকল্প, সব মিলিয়ে দেশটির শান্তির চেয়ে সংঘাতেই অভ্যস্ত হয়ে পড়েছে। আরব বসন্তের ঢেউয়ে শুরু হওয়া গৃহযুদ্ধ এক দশক পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি থামেনি। কারণ এই যুদ্ধ আর শুধু শাসকের বিরুদ্ধে নয়, এটি এক এক সময় এক এক দেশের প্রতিনিয়ন্ত্রিত প্রক্সি যুদ্ধের রূপ নিচ্ছে। তুরস্ক, ইরান, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল সবাই নিজেদের স্বার্থে সিরিয়ান ভূখণ্ড ব্যবহার করছে। কখনো ধর্ম, কখনো করিডোর, কখনো জ্বালানি, আবার কখনো অক্ষ তৈরি। এই ভিন্ন স্বার্থের সংঘাতে জনপদের পর জনপদ পরিণত হয়েছে ছাইয়ে। সুয়েদার সাম্প্রতিক সংঘাত তাই কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সিরিয়ায় চলমান এক দীর্ঘস্থায়ী যুদ্ধচক্রের ধারাবাহিকতা, যে যুদ্ধের শেষ নেই আর শুরু হয়েছে বহু আগেই। দুই দানব রাষ্ট্র তুরস্ক ও ইসরায়েল মুখোমুখি, আর মাঝখানে পড়েছে সিরিয়ার এক পাহাড়ি প্রদেশ সুয়েদা। এটা শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, এটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য একটি স্নায়ুযুদ্ধ, যেখানে রাস্তাগুলো রণক্ষেত্রে, পাইপলাইনগুলো অস্ত্র আর করিডোরগুলো হয়ে উঠেছে পরাশক্তির সীমানা। সিরিয়ার ইতিহাসে বাশার আল আসাদের পতন একটি বিশাল মোড় ঘুরিয়ে দিয়েছে। তার দীর্ঘ শাসনকাল জুড়ে সিরিয়া ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়ার সাথে জোটবদ্ধ একটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আসাদের পতনের পর যখন আহমেদ আল শারা তুরস্কের সমর্থনে দামেস্কে ক্ষমতা গ্রহণ করেন, তখন সিরিয়া ধীরে ধীরে রূপান্তরিত হয় প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রকল্পের এক যুদ্ধক্ষেত্রে। ড্রুজ সংখ্যাগরিষ্ঠ সুয়েদা অঞ্চল ছিল বহুদিন ধরে সিরিয়ার প্রান্তিক অঞ্চলগুলোর একটি, কিন্তু বর্তমানে এটি পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত দুই বিপরীত করিডোর প্রকল্পের সংঘর্ষের কেন্দ্রে অবস্থান করছে। একদিকে তুরস্কের ডেভেলপমেন্ট রোড, যার লক্ষ্য বসরা থেকে তুরস্ক ও ইউরোপ পর্যন্ত বাণিজ্যিক করিডোর তৈরি করা। অপরদিকে ইসরায়েলের পিস লাইন, যা জর্ডান হাইফা বন্দর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত। এই দুই প্রকল্প নিছক অর্থনৈতিক উদ্যোগ নয়, তারা রাজনৈতিক আধিপত্যের প্রতিচ্ছবি। এই করিডোরগুলো নির্মিত হলে যে রাষ্ট্রই এগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, সেই শক্তি মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করতে পারবে। সুয়েদার ভৌগোলিক অবস্থান এই সংঘর্ষে এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি তুরস্কের জন্য লেবানন ও জর্ডানের দিকে প্রভাব বিস্তারের দরজা খুলে দিতে পারে। অন্যদিকে ইসরায়েলের জন্য এটি এমন এক সংযোগস্থল, যা তাদের ইরান ও তুরস্ক বাইপাস করে ইউরোপে পণ্য পরিবহনের পথ তৈরি করতে সাহায্য করবে। তাই সুয়েদাকে যে কোনো পক্ষ নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। সুয়েদার ড্রুজ ধর্মীয় নেতারা এই বিদেশি প্রকল্পগুলোর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্যে এসেছে, যারা সুয়েদাকে লঙ্ঘনের বাজি ধরেছে তারা পরাজিত হবে। তারা জর্ডান ও এসডিএফ নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের সাথে স্থলপথ খোলার দাবি করেছেন, কিন্তু কোনোভাবেই তৃতীয় পক্ষের করিডোরে নিজেদের অঞ্চলকে পরিণত করতে দিতে চান না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে উঠে আসে সৌদি আরব ও আমিরাতের উচ্চাভিলাষী প্রকল্পগুলোর নাম, নিয়ম এবং আল আইন 2030। নিয়ম প্রকল্পের লক্ষ্য হল উত্তর পশ্চিম সৌদি আরবকে একটি বৈশ্বিক লজিস্টিক ও বাণিজ্যিক হাবে রূপান্তর করা, যা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে মিলিতভাবে নতুন রুটের সম্ভাবনা তৈরি করবে। এই প্রকল্প ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত, এলিয়াদ থেকে আকাবা, তারপর সুয়েদা এবং শেষমেশ ত্রিপলি বা বৈরুতে পৌঁছানো। 2018 সালে ওমানে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কার্টস রেলওয়ে অব পিস প্রকল্প উপস্থাপন করেন। এর মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে জর্ডান হয়ে ইসরায়েলের হাইফা বন্দরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল। এই প্রকল্পের মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথাও বলেন। কিন্তু বিশ্লেষকরা মনে করেন
প্রকৃত উদ্দেশ্য ছিল ইরান ও তুরস্ককে অঞ্চলীয় শক্তি হিসেবে দুর্বল করা এবং ইসরায়েলের ভৌগোলিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। এদিকে আহমেদ আল শারার ক্ষমতায় আরোহণ ছিল এক রক্তাক্ত প্রক্রিয়া। উপকূলীয় অঞ্চলে আলাউই সম্প্রদায়ের উপর চালানো গণহত্যা এবং সেনা অভিযানের মাধ্যমে তিনি ক্ষমতা দখলের পথ মসৃণ করেন। এরপর তিনি নজর দেন সুয়েদার দিকে। তুরস্ক তার এই যাত্রায় সক্রিয়ভাবে সমর্থন দেয়, বিশেষ করে হায়াত তাহরির আল শামের মাধ্যমে। এইচটিএস বর্তমানে ইদলিব থেকে শুরু করে পূর্ব হামা মরুভূমি পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকে সুয়েদার দিকে রাস্তাগুলো যায়। যারা সুয়েদা দখলের জন্য এমন এক সময়ে অগ্রসর হন যখন বাকুতে তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ান ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে কিছু অঘোষিত সমঝোতা হয়। ধারণা করা হয় এই সমঝোতা শারাকে দক্ষিণে অগ্রসর হওয়ার মৌন অনুমতি দেয়। তবে শর্ত ছিল ইরানি প্রভাব ফিরিয়ে না আনা এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকির মধ্যে না ফেলা। কিন্তু এই সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। ইসরায়েল এই অগ্রযাত্রাকে রেড লাইন ঘোষণা করে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দেন যে সিরিয়ায় একটি নতুন দক্ষিণ লেবানন গড়ে উঠছে। এরপর ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্ক ও দক্ষিণে অগ্রসরমান শারার বাহিনীর উপর হামলা চালায়। একটি আপাত নিরীহ ঘটনা, একটি সবজি ট্রাকের মাল নিয়ে চেকপয়েন্টে বিরোধ, এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করে। কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি বিস্ফোরিত হয় এবং স্থানীয় ডুরুজ মিলিশিয়া, এইচটিএস এবং পুনরায় সক্রিয় চরমপন্থী দলগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে ইসরায়েলি ড্রোন, স্থানীয় সাজোয়া ইউনিট এবং বিরোধপূর্ণ পতাকা বহনকারী সশস্ত্র গোষ্ঠীগুলো একে অপরের মুখোমুখি হয়। মাত্র এক সপ্তাহের মধ্যে ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়। এই ঘটনার পর সুয়েদা আর শুধু একটি ভূখণ্ড ছিল না, এটি রূপান্তরিত হয় মধ্যপ্রাচ্যের রুট যুদ্ধের প্রধান মঞ্চে। এই পুরো সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও ছিল জটিল। ওয়াশিংটন আহমেদ আল শারার উত্থানকে স্বাগত জানালেও দক্ষিণে তার কর্মকাণ্ডের প্রতি সাবধানতা অবলম্বন করে। মার্কিন দূত টম ব্যারেট বলেন, আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার সমর্থন করি, কিন্তু এমন কোনো একতরফা পদক্ষেপ চাই না যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। যুক্তরাষ্ট্র নিজেরা সরাসরি কিছু না বললেও পর্দার আড়ালে থেকে গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় না তুরস্ক বা ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে জড়াতে, আবার চায়ও না তুরস্ক তাদের ইচ্ছে মতো সমস্ত দক্ষিণ সিরিয়া কবজা করে নেয়। সবশেষে বলতেই হয়, সুয়েদার এই যুদ্ধ কেবল একটি ভূখণ্ডের জন্য নয়, এটি একটি মহাপরিকল্পনার সংঘর্ষ। এটি ধর্মীয় লড়াই নয়, এটি শাসন ব্যবস্থার সংঘর্ষও নয়। এটি হলো পরিবহন, জ্বালানি আধিপত্য এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্রকে ঘিরে একটি অবকাঠামোগত যুদ্ধ। সুয়েদা কে নিয়ন্ত্রণ করবে, সে নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্যে তুরস্কের ডেভেলপমেন্ট রোডের দিকে যাবে না ইসরায়েলের পিস লাইনের পথে। প্রিয় দর্শক, তুরস্ক ইসরায়েলের মুখোমুখি এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।